ওকে। আসসালামু আলাইকুম, আমি জিতেশ সুরেখা। আই গেস সবাই ভালো আছো। আহ, আজকে আমরা কেমিস্ট্রি, এইচএসসি কেমিস্ট্রি ডিসকাশনে আমরা পড়বো হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় 1, পরিবেশ রসায়ন। আমি হচ্ছে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ওকে। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে আজকে বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর চারিদিকে অদৃশ্য গ্যাসের যে আবরণী, তাকেই আমরা কি বলি? বায়ুমণ্ডল। অতএব আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলা যে আমরা বাতাসে ইউজ করি, এই সবগুলোই কি বায়ুমণ্ডলের অংশ। ওকে। তো বায়ুমণ্ডলের প্রাথমিক যে গঠনগুলো, সেগুলো হচ্ছে তিনটা উপাদান দিয়ে তৈরি। সেটা হচ্ছে কি কি? আমাদের নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। এগুলা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তার ভিতরে সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায় কি? নাইট্রোজেন, যেটা হচ্ছে 78.09%। তারপরেই পাওয়া যায় অক্সিজেন, তারপরে পাওয়া যায় আমাদের কার্বন ডাই অক্সাইড। তো আমাদের বায়ুমণ্ডলের যে মুখ্য উপাদান সেগুলো হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। এবং আমাদের বায়ুমণ্ডলের গৌণ উপাদান হচ্ছে আর্গন আর কার্বন ডাই অক্সাইড। আর অতি নগণ্য কিছু উপাদান আছে গ্যাসেস এর ভেতরে, যেগুলো হচ্ছে আমাদের কি? নিয়ন, আর নিয়ন, তারপরে হচ্ছে তোমার ওজোন, আর কি? মিথেন। এগুলা থাকতে পারে নগণ্য পরিমাণে। ওকে। তো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলকে আমরা হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করতে পারি। সেগুলা কি কি এখন আমরা জেনে নিই। আচ্ছা। তো এখানে একটা ইলাস্ট্রেশন দেয়া আছে। সো বায়ুমণ্ডলের যে প্রথম ভাগ বা প্রথম যে স্তর, সেটাকে বলি আমরা ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার শুরু হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তো 0 থেকে 18 কিলোমিটার এর হচ্ছে কি উচ্চতা। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম অংশ। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ওকে। তো -85 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আর ট্রোপোস্ফিয়ারের ভিতরে আমাদের যে যত সকল আকাশের যে যানগুলো আছে, যেমন এরোপ্লেন বা হেলিকপ্টার, এগুলো সবগুলোই কি হয়? ট্রোপোস্ফিয়ার দিয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। সর্বোচ্চ ট্রোপোস্ফিয়ারেই পৌঁছায় এরা। ওকে। তো ট্রোপোস্ফিয়ার এর পরে আমাদের যে স্তরটা পাই, সেটা হচ্ছে কি? মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, যে স্তরটা পাই সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে কি 18 থেকে 50 কিলোমিটার অংশ জুড়ে বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারকে ভাগ করে একটি ছোট্ট স্পেস, যেটাকে বলা হয় ট্রোপোপজ। এই ট্রোপোপজের পর থেকেই আসলে কি? স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়। তো ট্রোপোপজের নিচের কোনো গুরুত্ব নাই, কিন্তু জাস্ট ট্রোপোপজ কি করে? দুইটা স্তরকে একে অন্য থেকে আলাদা করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরে আমরা আমাদের যে মূল স্তর, সেটা হচ্ছে কি? ওজোন স্তর। পৃথিবীর যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্তরটা, সেটা দেখতে পাই। ওজোন স্তর কি? ওজোন স্তর হচ্ছে O3 গ্যাস দিয়ে বা ওজোন গ্যাস দিয়ে পরিপূর্ণ একটি স্তর। এটি হচ্ছে সূর্য থেকে আগত ক্ষতিকর ইউভি রশ্মিদেরকে আমাদের পৃথিবীতে মাটিতে আসতে রক্ষা করে। তো মানুষেরা অনেকভাবেই ইউভি রশ্মি থেকে রক্ষা পায় কি? ওজোন স্তরের মাধ্যমে, যেটি বর্তমানে কি হচ্ছে? একটু করে ডিপ্লেট হচ্ছে বা একটু করে ক্ষয় হচ্ছে। তো এই ক্ষয়ের মাত্রাটাকে কমানোর জন্য সায়েন্টিস্টরা এখনো অনেক এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, যে কিভাবে ওজোন স্তরের ক্ষয়টা কমানো যায়। ওকে। সো স্ট্র্যাটোস্ফিয়ারের পরে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ার তুলনামূলক স্ট্র্যাটোস্ফিয়ার থেকে একটু বেশি উষ্ণ হয়, এবং এখানে তোমার পার্টিকেলের সংখ্যাও কম থাকে। মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারকে যেই স্তরটি আলাদা করে, সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। ওকে। সো স্ট্র্যাটোপজ। ওকে। সো মেসোস্ফিয়ারের পরে আমরা যে পার্টটা দেখতে পাই, সেটা হচ্ছে কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট আমাদের জন্য। আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটা হচ্ছে কি? থার্মোস্ফিয়ারে অবস্থিত। এবং থার্মোস্ফিয়ারে আমরা কি কি দেখতে পাই? অরোরা দেখতে পাই। এবং থার্মোস্ফিয়ারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, থার্মোস্ফিয়ার সবচেয়ে উষ্ণতম অংশ বায়ুমণ্ডলের। তো বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম অংশ কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারকে যে স্তরটা ভাগ করে, সেটার নাম হচ্ছে কি? মেসোপজ। মেসোপজ। ওকে। তো এরপরে আমরা যে স্তরটা দেখতে পাই থার্মোস্ফিয়ারের পরে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার।
এক্সোস্ফিয়ার হচ্ছে 660 কিলোমিটারের পরে যেই পার্টটুকু আছে সেটাই হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার থেকে ধীরে ধীরে আমরা কি মহাকাশে বা স্পেসে মিলিয়ে যাই। সো বায়ুমণ্ডলের যে শেষ পার্টটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কোনো লিমিট নাই, এক্সোস্ফিয়ার এক সময় গিয়ে কি মহাকাশের সাথে মিলে যায়। ওকে, তো এবার আমরা একটা ছবি দেখি। এটা হচ্ছে কি নর্দার্ন লাইট বলি এটাকে আমরা, অথবা অরোরা বলি। অরোরা বা নর্দার্ন লাইট এটা সাধারণত কই দেখা যায়? এটা হচ্ছে পৃথিবীর যে উত্তর গোলার্ধ, সর্বোত্তর গোলার্ধ ওই সাইডে দেখা যায়। তো এইটা মেইনলি দেখা যায় তোমার নরওয়ে দেশে। নরওয়ে দেশে আমরা হচ্ছে সবচেয়ে বেশি অরোরা দেখতে পাই। এখানে অনেকেরই যাওয়ার ইচ্ছা থাকে। অরোরা হচ্ছে নরওয়েতে মিড নাইটে আকাশের ভেতরে দেখা যায়। তো পাহাড়ে বা উঁচু জায়গা থেকে আমরা যদি আকাশের দিকে তাকাই তখন হচ্ছে এরকম অরোরা দেখতে পাবো। তো অরোরা অ্যাটমসফিয়ারের বা বায়ুমণ্ডলের কোন পার্টে হয়? তো এটা একটু আগে আমরা জেনে আসলাম, অরোরা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার পার্টে হয়। আচ্ছা, তো এবার অরোরা কেন হয়? এটার কারণ কি ভাইয়া? এখানে এটার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের যে থার্মোস্ফিয়ার পার্টটা ওইখানে সবচেয়ে উষ্ণতম পার্ট সেটা। বায়ুমণ্ডলের উষ্ণতম পার্ট কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার উষ্ণতম হয়। আর থার্মোস্ফিয়ার যেহেতু অনেক উপরে, থার্মোস্ফিয়ারের কি আমাদের গ্যাসের যে কণাগুলা বা যেগুলো বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেগুলো অনেক কম পরিমাণে থাকে। তো ওই কম পরিমাণে থাকার কারণে আর এত উষ্ণ হওয়ার কারণে ওইগুলা কি হয়? আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড হয়ে ওরা কি করে আহ, একটা এনার্জি গেইন করে লাইটের মাধ্যমে। সেই যেই তাপের মাধ্যমে, সেই আয়োনাইজেশনের মাধ্যমে একটা এনার্জি গেইন করে, এবং এনার্জি গেইন করে কি লাইটের গতিতে ছুটতে থাকে একে অপরের দিকে। তো ওই লাইটের গতিতে ছুটতে থাকাকেই আমরা কি ভিজিবল লাইট স্পেকট্রাম অনুযায়ী আমরা এরকম ডিফারেন্ট আলো দেখতে পারি। এই জন্য আমরা কি থার্মোস্ফিয়ার এখানে এই নর্দার্ন সাইড থেকে আমরা কি অরোরাটা দেখতে পাই। কারণ কি নর্দার্ন সাইডে তোমার থার্মোস্ফিয়ারটা বা আমাদের অ্যাটমসফিয়ারটা অনেক কাছাকাছি থাকে পৃথিবীর। এই জন্য অরোরাটা খুব ক্লিয়ারলি ভিজিবল হয় আমাদের। ওকে, তো ওয়াই ডু উই নট ফিল হট ইন থার্মোস্ফিয়ার? থার্মোস্ফিয়ার আমরা জানি সবচেয়ে উষ্ণতম অংশ, কিন্তু স্টিল আমরা থার্মোস্ফিয়ারে কি গরম অনুভব করি না। এর কারণটা হচ্ছে থার্মোস্ফিয়ারে আমরা গরম অনুভব করি না কারণ যেহেতু আমরা আগেই বলে এসেছি যে থার্মোস্ফিয়ারে কণার সংখ্যা অনেক কম। তো কণার সংখ্যা কম থাকার কারণে তোমার সেই কণাগুলা বডিতে হিট করবে অনেক কম। তো যদি কোনো মানুষ যায় বা কোনো অ্যাস্ট্রোনট যায় থার্মোস্ফিয়ারের ভেতরে, তখন তার যেই গরম যেই কণাগুলা বা যেই হিটেড কণাগুলা সেগুলো তার বডিতে টাচ করে অনেক কম পরিমাণে, অথবা টাচ করেই না, যেহেতু সংখ্যা অনেক কম। এই জন্য হিট কি ট্রান্সফার হয় না একে অন্য থেকে, এক এক বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হয় না। তাই মানুষ যদি থার্মোস্ফিয়ারে প্রথমবার যায় বা হচ্ছে যে এখানে স্টে করে, তাহলে কি তাকে ঠান্ডাই লাগবে, কিন্তু আসলে এটা অনেক গরম। আহ ওজোন লেয়ার কোথায় অবস্থিত? ওজোন লেয়ার কোথায় অবস্থিত এটা আমরা একটু আগে পড়ে এসেছি। ওজোন লেয়ার কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার পার্টে অবস্থিত। এরপরে আইস ক্লাউড কোথায় ফর্ম হয়? আইস ক্লাউড হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার পার্টে ফর্ম হয়। মেসোস্ফিয়ার পার্টে আমাদের সব গ্যাসগুলা যেহেতু গরম, সে উষ্ণতম অঞ্চল, এখানে কি গ্যাসগুলো সব আয়োনাইজড হয়ে যায়। এবং গ্যাসগুলো যেহেতু অনেক বেশি পরিমাণে থাকে, ওরা কি করে আয়োনাইজড হয়ে একটি ক্লাউডের মতন একটি উপাদান তৈরি করে, যেটা দেখতে অনেকটা মেঘের মতন। তো এটাকে কি আইস ক্লাউড বলা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখা হচ্ছে কোথায় অবস্থিত আমরা বলে এসেছি, থার্মোস্ফিয়ার পার্টে অবস্থিত। ওকে, এবার ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড় হচ্ছে তোমার স- উম, অতিরিক্ত গরমের কারণে বা নিম্নচাপের কারণে নিম্নচাপের কারণে সমুদ্রে সৃষ্ট যে প্রবল আহ, বাতাসের যে ঘূর্ণন সেটাকেই বলা হয় ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড় হচ্ছে তোমার কাইক্লোস নামক একটি শব্দ, গ্রিক শব্দ থেকে উৎপত্তি। বা সাইক্লোন, সাইক্লোনকে আমরা ঘূর্ণিঝড় বলি সাধারণত। তো গ্রিক শব্দ কাইক্লোস থেকে এর উৎপত্তি, যেটাকে বলা হয় কয়েল অফ স্নেকস। ওকে, তো তোমার ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটাকে আমরা বলি কি আই, বা চোখ, ঘূর্ণিঝড়ের চোখ। এইখানে ঘূর্ণিঝড়ের গতিবেগটা সর্বোচ্চ হয়। আচ্ছা, এরপরে ঘূর্ণিঝড় পৃথিবীর অনুযায়ী দুই ভাগে, মানে দুই টাইপের হয়। পৃথিবীর প্লেস অনুযায়ী দুই টাইপের হয়। একটা হচ্ছে সাইক্লোন, আর একটা কি হারিকেন বা টাইফুন। এদেরকে আমরা হারিকেন বা টাইফুন বলে ডাকি। তো সাইক্লোন হয় তোমার সাউদার্ন রিজনে অথবা কি দক্ষিণ অংশে, যেটা বাংলাদেশের সাইডে আমরা দেখতে পারি। আর নর্দার্ন রিজনে অথবা উত্তর সাইডে, তোমার আফ্রিকার সাইডে, রাশিয়ার সাইডে, অথবা হচ্ছে তোমার উত্তর আমেরিকার সাইডে তোমার কি হয়, হারিকেন বা টাইফুন হয়। তো এই দুটো আলাদা হওয়ার কারণ হচ্ছে উত্তর সাইডে তোমার হারিকেন গুলা যে ঘূর্ণিঝড় গুলো ঘুরে সেটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে।
আর দক্ষিণ সাইডে যে ঘূর্ণিঝড়গুলো হয় বা সাইক্লোন গুলো হয়, এগুলা কি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। এই জন্য এদের নামও কি একটু আলাদা। আচ্ছা, এবার ঘূর্ণিঝড় কেন হয়? তো আমরা কি বললাম ভাইয়া, ঘূর্ণিঝড়ের ডেফিনিশন অনুযায়ী নিম্নচাপের কারণে বা উচ্চ তাপমাত্রার কারণে কি হয়, তোমার সমুদ্রে একটি প্রবল বাতাসের বলয় তৈরি হয়। তো যখন টেম্পারেচার বাড়ে সমুদ্রের ভেতরে, সেটা অনেক পরিমাণে বাড়তে থাকে। তো এই বাড়তে থাকার কারণে তোমার যে সমুদ্রের উপরের যে গরম হাওয়াটা, যেই হাওয়াটা, যে ঠান্ডা হাওয়াটা, সেটা কিন্তু আস্তে আস্তে উষ্ণ হতে থাকে। তো এইভাবে উষ্ণ হইতে হইতে একসময় বাতাসটা কি হয়, আস্তে আস্তে উপরের দিকে যেতে শুরু করে, সমুদ্রপৃষ্ঠ থেকে আকাশের দিকে যেতে শুরু করে। তো এইভাবে করে যখন একসময় অনেক পরিমাণ বাতাস গরমের কারণে উষ্ণ হয়ে উপরে চলে যায়, তখন ওইখানে কি হয়, একটি হলো স্পেস বা একটি ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। ওই ফাঁকা জায়গায় তোমার পূর্ণ করার জন্য ওইখানে কি প্রবল বেগে আশেপাশের যত ঠান্ডা বাতাস আছে সবগুলা কি হয়, আসতে থাকে, সবগুলো এক জায়গায় জড়ো হতে থাকে। তো ওই ফাঁকা জায়গায় কি হয়, সকল যেই বাতাসগুলো আছে ওইগুলা একে অন্য একটি প্রবল বেগে এক জায়গায় আসতে থাকে। তো ওই আস্তে আস্তে পৃথিবীর যে ঘূর্ণায়মান দিকটা, পৃথিবীর যে ঘূর্ণন, ওই ঘূর্ণনের কারণে কি হয়, ওই বাতাসটা ঘুরতে ঘুরতে পাক খেতে থাকে। তো ওই পাকটা একসময় এত জোরে হয়ে যায় যে ওইটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। ঘূর্ণিঝড়ের বেগ সাধারণত 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আহ ওকে, ঘূর্ণিঝড়ের বেগটা সাধারণত 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপরে দেখি আমরা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের উপর তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এগুলোর প্রভাব। তো ঘূর্ণিঝড়ের উপর তাপমাত্রার প্রভাব কি? তাপমাত্রা আমরা আগে বলেছি, যত বাড়বে ঘূর্ণিঝড় কি ততই বাড়বে, কারণ তখন কি বাতাসটা আরো বেশি উষ্ণ হবে। এরপরে চাপ, আমরা কি বলি যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ কি ঘূর্ণিঝড়। তো আমরা বুঝতে পারছি যে চাপ যত কম হবে তত কি আমাদের ঘূর্ণিঝড়ের পরিমাণটা বেশি হবে। তো আর বায়ুর ঘনত্ব, যা তাপমাত্রা যেহেতু কমতেছে, তাপমাত্রা যেহেতু বাড়তেছে, বায়ুর ঘনত্ব তো কি ততই কমতেছে। তো বায়ুর ঘনত্ব কি হবে, যত কমবে আমাদের ঘূর্ণিঝড় পরিমাণটা তত বেশি হবে। আর বাতাসে যদি আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকে, আমাদের কি ঘূর্ণিঝড়ের পরিমাণ বেশি হবে। কারণ তাপমাত্রা বাড়লে কি পানির বাষ্পীয়করণ আরো বেশি হবে। তো আমাদের কি তাপমাত্রা বাতাসে আমাদের আর্দ্রতাটা অনেক বেশি থাকবে। ওকে, তো এবার আমরা জানি জলোচ্ছ্বাসটা কি। জলোচ্ছ্বাস হচ্ছে তোমার ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের প্রচন্ড গতিবেগের জন্য সমুদ্রের জলরাশির অস্বাভাবিক উচ্চতায় ভূমিতে আছড়ে পড়াকে জলোচ্ছ্বাস বলে। এর মানে যে ঘূর্ণিঝড়ের কারণে পানিতে যেই অসমতা সৃষ্টি হয়, যে পানিগুলা হচ্ছে ফুলে ওঠে, ওই ফুলে ওঠাটা যখন আস্তে আস্তে মাটির দিকে আসতে থাকে, তখন কি হয়, ওটা প্রচন্ড গতিবেগে 4 থেকে 18 ফুট উচ্চতায় তোমার কি হয়, মাটিতে আহ আছড়ে পড়ে। তো এই আছড়ে পড়ার কারণে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। তা আমরা সাধারণত এই ঘূর্ণিঝড়ের সময় কি হয়, উপকূলীয় অঞ্চলে মাঝে মাঝেই সমুদ্রের পানিটা কি আছড়ে পড়ে। আচ্ছা, জলোচ্ছ্বাসেরই একটি বড় রূপ, সেটার নাম কি হচ্ছে সুনামি। সুনামি হচ্ছে ঠিক জলোচ্ছ্বাস মতন না, এটা হচ্ছে 30 ফুটের উপরেও হতে পারে এটার হাইট। সুনামি হওয়ার মূল কারণ হচ্ছে কি ভূমিকম্প। ভূমিকম্প অনেক কারণেই হতে পারে। একটা হচ্ছে কি টেকটনিক প্লেটের সরে যাওয়ার কারণে ভূমিকম্প হতে পারে। আরেকটা হচ্ছে কি আগ্নেয়গিরি বিস্ফোরণের কারণে। তো আগ্নেয়গিরি বিস্ফোরণ কোথায়, যদি আগ্নেয়গিরিটা সমুদ্রের আশেপাশে হয় অথবা সমুদ্রের নিচে যদি হয় আগ্নেয়গিরিটা, তো ভূমিকম্পের কারণে কি হয়, সমুদ্রের যে প্লেটটা এটা একটু নড়বড়ে হয়ে যায়, হয়তোবা কোথাও উঠে যায় অথবা কোথাও নেমে যায়। তো এই কারণে যে এক্সট্রা পানির যেই রিপ্লেসমেন্টটা হয়, পানি যে ওখান থেকে সরাতে হয়, সেই পানিটা সরতে সরতে আসলে কি মাটির দিকে আসতে থাকে। তো এক সময় এটা অনেক বড় ঢেউয়ের রূপান্তরিত হয়ে ওইটা কি হয়, মাটিতে আছড়ে পড়ে। তো সবচেয়ে সুনামি প্রবণ দেশ হচ্ছে পৃথিবীতে কি, জাপান। আচ্ছা, এবার আমরা গ্যাসীয় অবস্থার ব্যাপারে জানবো। গ্যাসীয় অবস্থা কি, কোনো বস্তুর যে গ্যাসীয় পদার্থে থাকার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা গ্যাসীয় অবস্থা বলি। তো গ্যাসীয় অবস্থা মূলত তিনটি মূল জিনিসের উপর ডিপেন্ড করে। একটি হচ্ছে আহ, তিনটি মূল জিনিস আছে গ্যাসীয় অবস্থার। একটি হচ্ছে আয়তন। আয়তনের এসআই ইউনিট হচ্ছে মিটার পার কিউব অথবা ডিএম, মিটার কিউব অথবা ডিএম কিউব। ডিএম কিউব হচ্ছে ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউবকে আমরা কি লিটারও বলতে পারি। আর ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান সমান কি, তাহলে 1000 ml। আর 1 মিটার কিউব সমান সমান কি, 1000 লিটার। ওকে, এর পরের পার্টটা কি, আমরা হচ্ছে আরেকটা জিনিস থাকে গ্যাসীয় অবস্থা, সেটা কি চাপ। তো চাপের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল। চাপের আরেকটি ইউনিট আছে, যেটা হচ্ছে কি এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেশার। 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার সমান সমান কি, আমাদের 101.324 কিলো প্যাসকেল। অথবা
760 মিলিমিটার পারদ। টরিসেলের যে পারদ স্কেল ছিল ওই পারদ স্কেলে আমাদের কি এক অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে আমাদের বায়ুমণ্ডল আমাদের উপর যে চাপটা ক্রিয়েট করে সেটা আমরা কত পাই, 101.324 কিলো প্যাসকেল, অথবা মার্কেরির যে পারদের 760 মিলিমিটার উচ্চতায় যে চাপটা সেটা। ওকে, তো ওই পারদের যে 700 তোমার যে পারদের যে স্কেল, ওই স্কেলের ইউনিট হিসাবে আমরা কি এক টরও লিখি। তো এক টর সমান সমান এক পারদের উচ্চতা, 1 মিলিমিটার পারদ উচ্চতা। এইটা হচ্ছে আমরা টরিসেলিকে সম্মান করার জন্য এই ইউনিটটা ইউজ করা হয়। তো এরপরে জানি আমরা তাপমাত্রা। আরেকটা হচ্ছে তাপমাত্রা, যেটার উপর গ্যাসীয় অবস্থা ডিপেন্ড করে। তাপমাত্রার এসআই ইউনিট হচ্ছে কেলভিন। কেলভিনের আরেকটি একক, তাপমাত্রার আরেকটি একক হচ্ছে কি সেলসিয়াস। তো আমরা যে অঙ্কগুলো করবো সে সবসময় কি ক্যালভিনে রূপান্তর করে করবো, যেহেতু এগুলা কি এসআই ইউনিট আমাদের। ইনি হচ্ছে বিজ্ঞানী টরিসেলি। ইনি কি আমাদের চাপের উদ্ভাবক বা চাপের মান নির্ণয় করতে প্রথম সক্ষম হয়। এবার আমরা জানি এসটিপি আর এসএটিপি কি। এসটিপি বা প্রমাণ অবস্থা হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। এসটিপি সাধারণত কি ল্যাবে ব্যবহার করার জন্য ইউজ করা হয়। এসটিপি সাধারণত কি থিওরিটিক্যাল প্রমাণের জন্য ইউজ করা হয়, কারণ এসটিপি যে টেম্পারেচার বা প্রেশার গুলো এগুলো হচ্ছে আসল জীবনে কখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব না ল্যাবের ভেতরে। আর এসএটিপি হচ্ছে কি প্র্যাকটিক্যালে ইউজ করা হয়। প্র্যাকটিক্যাল যখন আমরা কোনো রুমে কোনো ল্যাপটপ করি, ল্যাবের কোনো বিক্রিয়া টিক্রিয়া করি, তখন কি এসটিপি থাকে, এসএটিপি থাকে ওই রুমের ভেতরে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে। এসটিপি আর এসএটিপির ভিতরে আয়তনের মান হচ্ছে আমাদের 22.4। আমাদের মোলার আয়তন কত থাকে এসটিপিতে, 22.4 লিটার। আমাদের মোলার আয়তন এসএটিপিতে থাকে 24.78 লিটার। এসটিপিতে আমাদের চাপ থাকে 101.24 কিলো প্যাসকেল অথবা 1 ATM, আর এসএটিপিতে থাকে 100 কিলো প্যাসকেল। আর এসটিপিতে আমাদের তাপমাত্রা থাকে 273 কেলভিন, এসএটিপিতে থাকে 298 কেলভিন অথবা 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার বয়েলের সূত্র আমাদের কি বলে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক। ওকে, এর মানে আমরা যদি কোনো আমরা তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের উপর যদি চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে আমাদের, এখানে বল হবে না, আসলে প্রযুক্ত চাপ হবে, প্রযুক্ত চাপ, প্রযুক্ত চাপের সমানুপাতিক। তো এখন যদি আমরা যদি চাপ প্রয়োগ করি তাপমাত্রা স্থির রেখে, তাহলে তার কি আয়তনটা কমতে থাকবে। তো ভি প্রপোর্শনাল টু 1/p, এটা ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি আমরা। অথবা আমরা কি লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল টু কে। যদি আমরা সমানুপাতিক উঠাই দিই তাহলে কি এভাবে লিখতে পারি না আমরা ভাইরা? হ্যাঁ পারি আমরা। পিভি ইজ ইকুয়াল টু কে একটা কি এক্স ওয়াই সমান সমান সি ইকুয়েশনের সমান হচ্ছে না অনেকটা ম্যাথমেটিক্সে। এইটা হচ্ছে কি একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আয়তাকার অধিবৃত্তের সমীকরণ যেহেতু এটা, তো এটার গ্রাফটা অনেকটা হবে এইরকম দেখতে, যে এইটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তো এখানে তোমার ভি থাকবে, এখানে থাকবে কি পি। তখন কি হবে, এটা একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ হবে। তাহলে এই গ্রাফটা কিসের ভাইয়া, এই গ্রাফটা হচ্ছে আমরা যদি পি ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p লিখি। ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/, কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতন অনেকটা গ্রাফটা। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কি সরলরেখা সমীকরণ, সরলরেখা সমীকরণের সূত্র। তো এই জন্য আমরা কি যে গ্রাফটা পাই সেটাও কি একটি সরলরেখা পাই মূল বিন্দু থেকে। ওকে, সো এইখানে থাকবে আমাদের কি 1/p, আর এইখানে থাকবে আমাদের ভি। এবার আরেকটি গ্রাফ আছে যেটা হচ্ছে কি অনেকটা এইরকম দেখতে, একটি স্ট্রেট লাইন থাকবে একটি নির্দিষ্ট পয়েন্টে, সেটা হচ্ছে কি পিভি থাকবে ওয়াই অক্ষে আর পি থাকবে কি এক্স অক্ষে। তাহলে কি আমরা অনেকটা এরকম একটা গ্রাফ পাবো। তো আমরা মোট 3টা গ্রাফ দেখতে পারি বয়েলের সূত্রের মধ্যে। আর বয়েলের সূত্র পিভি সমান সমান কে যদি হয়, তাহলে আমরা কি এইটাও প্রমাণ করতে পারি যে P1 V1 সমান সমান P2 V2। ওকে, এবার চার্লসের সূত্রে আসি আমরা। চার্লসের সূত্র কি, চাপ স্থির রেখে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের কি হবে, গ্যাসের যে আয়তন সেটাও কি বাড়তে থাকবে। তো এখানে বলছে কি স্থির চাপে নির্দিষ্ট ভরের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা ভাই, এখানে পরম তাপমাত্রা কি, পরম তাপমাত্রা হচ্ছে কেলভিন স্কেলে যে তাপমাত্রা সেটাই হচ্ছে তার পরম তাপমাত্রা। আর পরম শূন্য তাপমাত্রা আর পরম তাপমাত্রা কিন্তু এক না। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যেই তাপমাত্রায় বস্তুর থিওরিটিক্যাল যে আয়তন বা তাত্ত্বিক যে আয়তন সেটা কি হয়, শূন্য হয়। সেটার মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো আমরা যদি ম্যাথসটা এইভাবে লিখি, ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে হবে কি ভি প্রপোর্শনাল টু টি, যেখানে চাপ কনস্ট্যান্ট। তো এর গ্রাফটা হবে অনেকটা এমন যে এখানে হচ্ছে
এখানে হচ্ছে টি থাকবে আর এখানে কি ভলিউম থাকবে। তো এটাও একটি কি তোমার y ইকুয়াল টু mx অথবা তোমার একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, তো এবার আমরা দেখি যে ঘনত্বের উপর চাপের প্রভাব কি। আমরা একটি সূত্র জানি না যে চাপ সমান সমান কি ভর ভাগ আয়তন। তো কেমিস্ট্রিতে যেহেতু ভর তোমার ওজনের সমানই হয় আর কি, ভরকেই আমরা ওজন বলি, সেহেতু কি ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি লিখতে পারি আমরা। ওকে, সো যদি আমরা এটা লিখতে পারি তাহলে কি এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে ভি টু ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি টু আর ভি ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি ওয়ান। তো এই দুইটার মান যদি আমরা আগে যে সূত্র প্রমাণ করছিলাম যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এটা যদি লিখি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি তোমার আলটিমেটলি এরকম একটা রিলেশন পাচ্ছি যে পি ওয়ান বাই পি টু সমান সমান কি ডি ওয়ান বাই ডি টু। তাহলে এইখান থেকে আমরা কি ইনফার করতে পারি যে যে তোমার আহ, আমাদের ঘনত্ব কিসের উপর ডিপেন্ড করে, আমাদের ঘনত্ব ডিপেন্ড করে চাপের উপর। ঘনত্ব চাপের উপর ডিপেন্ড করে অথবা ঘনত্ব কি চাপের সমানুপাতিক। তো আমরা যদি চাপ বাড়াই একটি বস্তুর ইয়ের ভেতরে, একটি বস্তুর উপরে, একটি গ্যাসের উপরে, তাহলে কি তার ঘনত্বও বাড়তে থাকবে সময়ের সাথে সাথে, তাপমাত্রা ও তাপমাত্রা স্থির রেখে। ওকে, তো এবার একটি গাণিতিক সমস্যা দেখি। গাণিতিক সমস্যা আমাদেরকে কি বলছে যে তোমার একটি ফ্লাস্কের ভেতরে 10 ATM চাপ আছে, চাপ দেওয়া আছে, আর 50 লিটার হাইড্রোজেন পূর্ণ আছে। তো এখানে 10 ATM চাপ দিচ্ছি আমরা, আর টোটাল আয়তনটা কত, 50 লিটার। তো এই 50 লিটার হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন ভর্তি করতে পারবো, যখন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ থাকবে 2 ATM। প্রতিটি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির আছে। তো গ্যাসের তাপমাত্রা যদি প্রতি ক্ষেত্রে স্থির থাকে, তাহলে আমরা দেখি, তো তাপমাত্রা যেহেতু স্থির আছে তাহলে কি আমরা বয়েলের সূত্র ব্যবহার করতে পারবো, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি পি টু ভি টু। আচ্ছা, তো এখানে দেখো তোমায় কি বলছে, কয়টি বেলুন ভরা যাবে। তো ধরি আমরা এনটি বেলুন ভরতে পারবো। তো 2 লিটার আয়তন বিশিষ্ট এনটি বেলুন যদি ভরি আমরা, তাহলে আমাদের মোট ভি টু কত হচ্ছে, আমাদের মোট ভলিউমটা কত হচ্ছে পরে 2n। আচ্ছা, তো ঠিক আছে, তো আমাদের প্রাইমারি ভলিউম পাচ্ছি আমরা 50 লিটার, আর আমাদের কি তোমার প্রাইমারি চাপটা পাচ্ছি হচ্ছে 10 ATM। এরপরে সেকেন্ডারি চাপ বা পরে যখন গ্যাসের টা স্থানান্তর করে আমরা বেলুনে ভরছি, তখন আমরা কি পাচ্ছি, আহ, গ্যাসের চাপ হচ্ছে 2 ATM, আর আমাদের বেলুনের আয়তন কত হচ্ছে মোট 2n লিটার। তো এখান থেকে আর কি ভাই আমরা হচ্ছে এন এর মান বের করতে পারবো, অবশ্যই পারবো। তো আমাদের অনেকটা এইরকম দেখাবে উত্তরটা, যে এর এর মান হবে 125। তো আজকের আমাদের টপিকগুলো এত দূরই থাকবে। আহ, তো আজকে যে আমরা টপিকগুলো কভার করেছি তার ভিতরে প্রথমটা কি আমাদের বায়ুমণ্ডলের গঠন। আমরা জেনেছি বায়ুমণ্ডলের মেইন পার্টগুলো কি কি, মেইন গ্যাসগুলো কি কি থাকে বায়ুমণ্ডলের ভিতরে, সেগুলো হচ্ছে কি নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং আরো কিছু অন্যান্য গ্যাস। এরপরে কি বায়ুমণ্ডল হচ্ছে কয়টি স্তরে বিভক্ত, বায়ুমণ্ডল হচ্ছে 5টি স্তরে বিভক্ত, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর কি এক্সোস্ফিয়ার। ওকে, তারপরে কি আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে জানলাম, ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় কিভাবে হয়। তো ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় হচ্ছে একটি অতিরিক্ত তাপমাত্রার ফলে তোমার সমুদ্রের পৃষ্ঠায় যে ধরনের যেই একটি হচ্ছে প্রবল বাতাসের বলয় তৈরি হয়, সেটাকেই আমরা কি ঘূর্ণিঝড় বলি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা জানি ঘূর্ণিঝড়ের কারণে কি যেই জলটা ফুলে ফেপে ওঠে সেই জলের কি মাটিতে আশ্রয় পড়ে কি আমরা কি জলোচ্ছ্বাস বলে থাকি। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম গ্যাসীয় অবস্থা ও তার বৈশিষ্ট্য। তো গ্যাসীয় অবস্থার ব্যাপারে জানলাম এবং তার কয়টি বৈশিষ্ট্য আছে বা গ্যাসীয় অবস্থা কয়টি জিনিসের উপর ডিপেন্ড করে এগুলাও দেখলাম। কি কি কিসের উপর ডিপেন্ড করে, চাপ, তাপমাত্রা আর কি আয়তন, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ওকে, তো এরপর আমরা জানলাম কি এসটিপি আর এসএটিপি কি। এসটিপি বা প্রমাণ অবস্থা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। এই দুইটার আয়তন, চাপ আর তাপমাত্রার একটু পার্থক্য আছে, এই জন্য আমরা কি এগুলা ইউজ করি। এরপরে আমরা জানলাম হচ্ছে বয়েলের সূত্র ও তার কিছু লেখচিত্র দেখলাম। বয়েলের সূত্র ও তার লেখচিত্রের ভিতরে আমরা হচ্ছে জানলাম বয়েলের সূত্র কি, ভি প্রপোর্শনাল টু তোমার হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p। তো ভি প্রপোর্শনাল টু 1/p যদি হয় তাহলে কি সেই অনুযায়ী আমরা তিনটা লেখচিত্র দেখলাম বয়েলের সূত্রে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম চার্লসের সূত্র। চার্লসের সূত্রে আমরা কি জানলাম ভি প্রপোর্শনাল টু টি, যেখানে চাপ কি স্থির। তো সেখানে একটা লেখচিত্র দেখলাম চাপ ও তোমার আয়তন ও তাপমাত্রার সম্পর্কে একটা লেখচিত্র দেখলাম। তো এরপরে একটি গাণিতিক সমস্যার সমাধান করলাম আমরা, যেখানে আমরা কি বয়েলের সূত্র ইউজ করে আমরা কি বেলুনের সংখ্যা নির্ণয় করেছি। তো আজকের টপিক আমাদের এত দূরই থাকবে ভাইয়া। নেক্সট ক্লাসে হয়তো তোমার সাথে দেখা হবে হোপফুলি। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।